এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম, মুক্ত আবহের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকে কিছু বিষয়, সাম্প্রতিক বিষয়, কিছু বার্নিং টপিক যেগুলো আমাদের অত্যন্ত আহত করছে, আমাদের মর্মাহত করছে, আমাদের অত্যন্ত বেশি চিন্তিত করছে, উদ্বিগ্ন করছে, সেই বিষয় সম্পর্কে একটু আমি সংক্ষেপে একটু আলোকপাত করছি। তো আমাদের এই কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে চাকরি হারা, বিভিন্ন সমস্যা। তো চাকরি হারাদের নিয়ে একটা বিরাট সমস্যা, কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্টের রায় আমরা দেখলাম যে এত বেশি যে চাকরি লোকে চলে গেল যে একটা সবাই হতবাক হয়ে পড়েছিল। তো যাই হোক, তো আমরা হাজার হাজার লোকে চাকরি গেছে, এটা খুবই কাঙ্ক্ষিত নয়। অবশেষে যোগ্য অযোগ্যর একটা তালিকা, যারা অযোগ্য নয় তাদের তালিকা স্কুলে স্কুলে পাঠানো হলো। পূর্ব বর্ধমানে 809 জনের পাঠিয়েছে এরকম। তো কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই যে একটা বিরাট সমস্যা, একটা উদ্বিগ্নতা, সেটা কিন্তু কমছে না। খুব খারাপ লাগছে যে জীবনানন্দ দাশ বলেছিলেন যে আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি তারাই দেখে যারা অন্ধরাই বেশি দেখে। ঠিক সেটাই, গোটা বিশ্ব জুড়ে একটা চরম গভীর অসুখ। কিন্তু এই অসুখ কি করে কাটবে? গোটা বিশ্বে একই অবস্থা, শুধু ভারতবর্ষ নয়। তো এই যোগ্য অযোগ্যদের ব্যাপারে একটা বিরাট ধর্ণা, চারদিকে বিক্ষোভ, একবারে পুলিশের লাঠিচার্জ, এবং পুলিশকে লক্ষ্য করেও এরকম কিছু ইট পাটকেল, স্বাভাবিক যেটা একটা রোষ, জনরোষ। তো এইরকম অবস্থা চলতে চলতে তো খুবই খারাপ লাগলো যে এই অবস্থার মধ্যে আমরা দেখলাম যে প্রত্যেক স্কুলেই অযোগ্য যারা নয় তাদের তালিকা একটা পাঠানো হলো, কিন্তু তাতেও কিন্তু সমস্যা দূরীভূত হচ্ছে না। কেন? এটাও কিন্তু একটা বিষয়। কারণ ডিসেম্বর পর্যন্ত মায়না পাবেন, তা সত্ত্বেও পোর্টালে এখনও পর্যন্ত কিন্তু ঠিক সঠিকভাবে কিছু নির্দেশিকা নেই। হেডমাস্টার মশাই অনেক স্কুলের তারা সই করতে দিতে রাজি নন অনেককে। অনেক নন টিচিং স্টাফ জোর করে সই করছেন, অনেক টিচার সই করছেন, আবার যাদের করা উচিত তারাও করছেন না, তারা আসছেন না, অ্যাবসেন্ট। এই অবস্থার মধ্যে একটা দারুণ সংকট। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল, মিউনিসিপ্যাল হাই স্কুল, মিউনিসিপ্যাল গার্লস ইত্যাদি বলছে, তারা বলছে আমরা ডিআইয়ের কোনো সঠিক নির্দেশিকা দীর্ঘদিন পাচ্ছি না। যখন এটা প্রথম প্রকাশ হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, তখন কিন্তু দেখা গেল যে কোনো নির্দেশিকা নেই। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে প্রত্যেকে আমি আপাতত আপনারা স্কুলে যান যারা যোগ্য, আমি বিষয়টি পরে দেখছি। তা সত্ত্বেও কিন্তু সমস্যা কাটেনি। এখন অযোগ্যদের তালিকা পাঠানো হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সমস্যা কাটেনি। এখনও পর্যন্ত উদ্বেগ, একাধারে উদ্বেগ, একাধারে সংকট বর্তমান। অনেক স্কুলে শিক্ষক এত
শিক্ষকের অপ্রতুলতা এত বেশি যে ভাবা যায় না। বেশ কিছু স্কুলে যে সায়েন্সের টিচার নেই, হায়ার সেকেন্ডারির টিচার নেই, তারা আসছেন না, রীতিমতো খুব সংকটে পড়েছেন। শুধু শিক্ষক না, শিক্ষাকর্মীদের নিয়ে বিরাট একটা সমস্যা। অনেক স্কুলের শিক্ষাকর্মী এরকম দুজনেই চলে গেছেন, কোন স্কুলে একজন অত্যন্ত এফিসিয়েন্ট। রানী স্কুলের বর্দি অপরাজিতাদি বলছিলেন যে আমাদের একজন খুব এফিসিয়েন্ট শিক্ষাকর্মী 2016-তে নিয়োগ, কিন্তু আমাদের স্কুল খুব ক্ষতি হচ্ছে স্কুলের। তাহলে এই এফিসিয়েন্ট কর্মীরাও কিন্তু চাকরি হারিয়েছেন, শিক্ষাকর্মীরাও। আবার একটি স্কুলের বর্ধমান সিএমএস স্কুলের অত্যন্ত কৃতী ছাত্র একজন, ইংলিশে MA, এবং কোনো কোনো স্কুলে আবার PhD শিক্ষাকর্মী কাজ করছেন, PhD হোল্ডার, তো তারাও কিন্তু চাকরি হারিয়েছেন। এটা কারণ একটা বিরাট ক্ষত একটা। কেউ কাউকে বিশ্বাস করতে পারেন, যিনি চাকরি পাবেন নিশ্চিত, তিনিও কিন্তু সুনিশ্চিত হতে পারেননি বর্তমান সমাজ ব্যবস্থার নিরিখে। তিনিও কিন্তু কিছুটা ভুল করে ফেলেছেন, বা যে কোনোভাবে হোক একটা ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে কিংবা ঘটেনি, এমনও হতে পারে। যাই হোক, গভীরে যাচ্ছি না, কেউ কষ্ট পাবেন সে ব্যাপারেও আমরা যাচ্ছি না, আমি যাচ্ছি না। কিন্তু এই যে একটা সংকট কিন্তু খুব বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলে একজন গোল্ড মেডেলিস্ট, MSc গোল্ড মেডেলিস্ট ইন জিওগ্রাফি প্রবাবলি, তো তারও কিন্তু চাকরি গেছে। তো যাই হোক, আবার যোগ্যতার তালিকায় আশা করি তার নাম হয়তো আসবে। 809 জনের যে পাঠানো হয়েছিল তালিকা, সেটা বিভিন্ন স্কুলে পৌঁছে গিয়েও কিন্তু সংকট এখনও মেটেনি। শিক্ষাকর্মীদের নিয়ে বিরাট সমস্যা চলছে। প্যারা টিচাররাও অতিরিক্ত কাজ করতে অনেকে চাইছেন না। তারা আবার কোনো কোনো স্কুলে যে টিচার 3-4টে ক্লাস নেন, তিনি 5টা 6টা 7টা ক্লাস এরকম নিচ্ছেন। আবার শিক্ষাকর্মীরা যার ডবল ডিউটি দিচ্ছেন, এরকমও মানে দেখা যাচ্ছে। হাতে হাত মিলিয়ে কাজ করছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে সবাই একটু শান্ত হন, স্থিত হন, সমস্যা মিটবে। আশার আলো তো সবাই দেখতে চায়, কে না চায় আশার আলো দেখতে। তো এটা বিরাট সংকট। তো আমরা এই আশা করি এই সংকট থেকে আমরা মুক্তি পাবো। তো এইরকম একটা দারুণ একটা হতাশার মাঝেও আমরা দেখলাম যে আরেকটা সংকট কাশ্মীরে 27 জন, একজন সেনা জওয়ান সহ মোট 27 জন নিহত হলেন জঙ্গিদের গুলিতে। তো ভাবা যায় না যেভাবে জঙ্গিরা আক্রমণ করেছে, অত্যন্ত নিন্দনীয়। এর কোনো ভাষা নেই, নিন্দা জানানোর ভাষা নেই। যেভাবে বিভিন্নভাবে অত্যন্ত অযৌক্তিকভাবে, নগ্নভাবে তারা ডিটেক্ট করেছে, কে হিন্দু, কে মুসলিম, এই ধরনের, এবং তাকে সঙ্গে সঙ্গে শ্যুট করেছে। এটাও কিন্তু ভাবা যায় না। এটা ভারতবর্ষের মতো একটা দেশে সত্যিই এটা কাঙ্ক্ষিত নয়। এবং উগ্রপন্থা কোনো ধর্ম সমর্থন করে না, কোনো ধর্ম উগ্রপন্থাকে, নৃশংস আক্রমণকে, এবং ব্যভিচারকে, এবং খুন, জখম, অত্যাচার, নৃশংসতা, এগুলোকে কোনো ধর্ম সমর্থন করে না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন। কিন্তু যারা সন্ত্রাসবাদী তাদের কোনো ধর্ম নেই। অনেকে বলছে সে মুসলিম সন্ত্রাসবাদী, কেউ বলছে হিন্দু উগ্রবাদী। না, যারা অ্যাকচুয়াল এই ধরনের সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা কোনো ধর্ম মানে না, তাদের কোনো ধর্ম নেই। কোনো দিন ইসলামে কোনো জায়গায় বলা নেই যে তুমি একটা মানুষকে, একটা নিরপরাধকে তুমি খুন করো, বরং চরম তার শাস্তি হবে যে এই ধরনের কাজ করবে। এই ধরনের একটা প্রোপাগান্ডা, যে ধর্মের নামে অধর্মকে নিয়ে আসা হচ্ছে। কোনো ধর্মেই বলে না এগুলো। দয়া, সত্য, কল্যাণ কোন ধর্মে নেই? সব ধর্মে রয়েছে এই 3টে বিষয়, এবং এটা ভালো। কোনো ধর্ম মানুষকে খারাপ করে না। ধর্মান্ধতা আর ধর্ম পুরো আলাদা, আমরা মিশিয়ে ফেলি। তাই যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন খুবই ভালো উদ্যোগ তার। তিনি প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন,
হ্যাঁ, কারণ আমাদের দেশে যদি এরকম সাম্প্রদায়িক বিশ্বাস থাকতো তাহলে যে শহীদ মুসলিম ছেলেটি সে ঝাঁপিয়ে পড়তো না পিস্তল কাড়ার জন্য ওই উগ্রবাদীদের কাছ থেকে। আবার ঝন্টু আলী শেখ, হ্যাঁ, যে জওয়ান খুন হলো সেও কিন্তু মুসলিম, এটাও কিন্তু খুব ভাববার বিষয়। কাজে আমরা কিন্তু আমাদের দেশে এসব আমরা দেখি না, আমাদের বাংলায় তো সব নেই কো, এই ধরনের কোনো ধরনের এই ধরনের ধর্মের সুসুরি আমাদের এই পশ্চিমবঙ্গে নেই। এটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, এটাই খারাপ লাগছে। সুসুরি দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের মনে। হ্যাঁ, আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যথার্থই তিনি বলেছেন যে আমাদের এটা নিয়ে একটা রাজনীতির দাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা এই অবস্থার মধ্যে সবচেয়ে বেশি আমাদের প্রকট হয়েছে, নগ্ন হয়েছে আমাদের নিরাপত্তা বলয়। এত একটা জম্মু কাশ্মীর গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা, তো সেখানে কিভাবে একটা এত দিনের আলোকে জঙ্গিরা ঢুকে পড়ে, হ্যাঁ, এত মানুষকে 26 জনকে পরপর খুন করে ফেলবে। হ্যাঁ, তো এটা খুবই ভাববার বিষয়। তো খুব আমাদের এটা ভাবতে হবে যে নিরাপত্তা বলয় আমাদের কোথায়। হ্যাঁ, আমরা বড় বড় কথা বলবো রেডিওতে, টিভিতে, হ্যাঁ, কিন্তু আমরা মন কি বাত নিয়ে আলোচনা নিঃসন্দেহে আমাদের প্রধানমন্ত্রীজির আমরা স্বাগত জানাই, কিন্তু মনের বাত, মানুষের মনের বাত কি এখন কি অবস্থায় দাঁড়িয়েছে, তারা কি আদৌ কথা বলতে পারছে? তাদের মনকে বাত কি আদৌ শোনা যাচ্ছে না শোনা যাবে? এটা কিন্তু চিন্তার বিষয় যে এই মানুষগুলো যাদের আমাদের পশ্চিমবঙ্গেরও কয়েকজন রয়েছে, তা এই নিরপরাধ মানুষগুলো যে খুন হলো এর প্রধান একটা কারণ হচ্ছে নিরাপত্তা বলয়ে ত্রুটি। এখন আমাদের দেশের নিয়মই হলো যে কিছু ঘটে গেলে তখন এখন বজ্র আটুনি ফসকা গেরো, একেবারে যাকে ধরে আনতে বলছে তাকে বেঁধে আনা হচ্ছে। এই ধরনের একটা জম্মু কাশ্মীরে চলছে, সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে, এগুলো কাঙ্ক্ষিত নয়। আমাদের দেশে এটা একটা বিরাট ত্রুটি। হ্যাঁ, কোনো একটা ছেলে কোনো জায়গায় খুব কষ্ট করে সে মানুষ হচ্ছে, তার লেখাপড়া করার টাকা নেই, কোনো পাশে দাঁড়ানোর কেউ নেই। হ্যাঁ, 2003 সালে আমাদের সৌমজিৎ দে টাউন স্কুল থেকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল। তো সেই ছেলেটি যখন রেজাল্ট বেরোলো, তার পাড়ায় তার বাড়িতে গিয়ে সব ভালো ভালো ধনী লোকের ছেলেরা, হ্যাঁ, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারকে বলছে আমাদের রিলেটিভ, কেউ বলছে আমাদের পরিচিত। কিন্তু তার মায়ের মুখে যা শুনেছিলাম যে তার বাবা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছিলেন, টেকনিক্যাল কলেজের বর্ধমানে MBC পলিটেকনিক্যালে তিনি শিক্ষক ছিলেন। তো পেনশন তার মায়ের কিন্তু তখনও হয়নি, চাকরিও হয়নি, পেনশন একটা দেরিতে হয়েছে, অনেক খুব কম পেতেন, এবং চাকরি তার মা রাইটার্স যেতে যেতে জুতো ক্ষয়ে গেছে কয়েকটা, চাকরি হয়নি। দুর্ভাগ্য যখন সে তার মা বললো আমরা অনেকের দরজায় গেছি, কেউ মানে 10 পয়সাও সাহায্য করেনি। আর যখন রাজ্যের মধ্যে প্রথম হলো তখন বলছে এমন রত্ন আমাদের পাড়ায় লুকিয়েছিল কে জানে, আমাদের ফ্যামিলিতে লুকিয়েছিল, সবাই তখন আত্মীয়। এই যে আমাদের কেউ একটা জায়গায় পৌঁছে গেলে তখন সবাই পাশে দাঁড়ায়, যখন তার খুব একটা দরকার হয় না পাশে দাঁড়ানোর, কিন্তু যখন দরকার পাশে দাঁড়ানোর দরকার ছিল তখন কেউ দাঁড়ায়নি। খুব দুর্ভাগ্য, আমাদের এটা মানব চরিত্র এক ধরনের এসে গেছে, খুব দুর্ভাগ্য এবং খুব খারাপ লাগে ভাবতে। হ্যাঁ, তো আমাদের যে কোনো জিনিস আমাদের সাঁকারি পুকুরে অত্যন্ত খারাপ অবস্থা, ট্রাফিক পুলিশ দেওয়া দরকার সবসময়। যেটা মিঠাপুকুর মোড়ে সবসময় থাকা দরকার, বড়বাজারের চৌমাথা মোড়ে দরকার, কিন্তু সেসব জায়গা সবসময় দেখা যায় না। কোনো ঘটনা ঘটে গেলে তখন একজন নয় 2জন করে ট্রাফিক পুলিশ থাকে। তো এই অবস্থা আমাদের, যে আগে থেকে সতর্ক আমরা হই না। কোনো অসুখ ঘটে গেলে তারপরে চিকিৎসার জন্য একবারে দুমদুমি না অবস্থা, চারদিকে হয়ে পড়ে যায়, কিন্তু যখন অসুখটাকে আটকানোর জন্য আমাদের কোনো রকম চেষ্টা করা হয় না। কি করে এটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা মনে রাখি না। কিছু ঘটে গেলে আমরা তখন হই করে উঠি। এই একই রকম অবস্থা আমার খুবই খারাপ লাগছে আমাদের, যে গোটা বিশ্বে একরকম অবস্থা চলছে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের খুব শান্ত থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের দেশের নিরাপত্তা বলা হয় এখন পাকিস্তান, ভারত বলছে আমরা সমস্ত এখান থেকে ভিসা ক্যান্সেল করে পাঠিয়ে দিচ্ছি পাকিস্তানে, আর পাকিস্তান বলছে আমরা এখান থেকে পাঠিয়ে দিই। এটা কোনো সমস্যার সমাধান নয়।
হ্যাঁ, এগুলো একটা ছেলে মানুষই, দু দেশেরই একটা ছেলে মানুষই হচ্ছে। হ্যাঁ, কাজেই আমাদের কিন্তু আসল জায়গা ত্রুটি যেটা, হ্যাঁ, যেটা নিরাপত্তা বলা হয় যে এত বড় একটা ফাঁক কী করে রইল এখানে। হ্যাঁ, অনেক সেনা নাকি তুলে নেওয়া হয়েছিল সেখান থেকে, কেন, কী উদ্দেশ্যে, এটা ভাববার বিষয়। কয়েক হাজার হাজার সেনা আগে যেটা ছিল মোতায়েন, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল জম্মু কাশ্মীর থেকে। হ্যাঁ, তো এগুলো আমাদের নিরাপত্তা বলায় ঠিক রাখতে হবে, আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে। কি করে দিনের বেলায় জঙ্গিরা ঢুকলো? হ্যাঁ, তাদের জন্য তো কোনো শাস্তিই কম নয়, যত মানে শ্রেষ্ঠতম শাস্তি ওদের দিতে হবে, একদম মানে সেরা শাস্তি, সে যার উপরে কোনো শাস্তি হয় না। হ্যাঁ, কিন্তু সেই ফাঁকে আমরা বলতে হবে পারি, সেই প্রেক্ষিতে বলতে হবে যে নিরাপত্তা বলয় কেন আমাদের ত্রুটি, কীভাবে আমাদের একটা এত আমরা মানে দামামা বাজাই আমাদের নিরাপত্তা নিয়ে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দামামা বাজাচ্ছেন, প্রধানমন্ত্রী দামামা বাজাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে দেখতে হবে যে আমাদের নিরাপত্তা বলয় ত্রুটি কেন মাঝে মাঝেই আমাদের এরকম ধরনের ধাক্কা খেতে হয়, এটা কিন্তু ভাবতে হবে, ভাববার সময় এসছে। কাজেই সব দিক দিয়ে আমরা একটা সংকটের মধ্যে রয়েছি। হ্যাঁ, কি রাজনৈতিক সংকট, বিভিন্ন ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে চলেছি আমরা। হ্যাঁ, আমরা চলেছি চাকরির সংকট। হ্যাঁ, আমরা এই যে ট্যাব কাদের দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, শিক্ষাকর্মী যারা দায়িত্বে থাকেন তারা চাকরি হারা হয়েছেন, সেই স্কুলে বিরাট একটা সমস্যা, কে ঘন্টা বাজাবেন, হ্যাঁ, তার কোনো ঠিক নেই। হেডমাস্টার কোথাও বাজাচ্ছেন, কোথাও শিক্ষক বাজাচ্ছেন। হ্যাঁ, এই ধরনের চলছেই। হ্যাঁ, কাজেই এই অবস্থার মধ্যে এখন কিন্তু একটা এই সংকট কিন্তু মোকাবিলা আমরা প্রত্যেককে অত্যন্ত সুচিন্তিতভাবে আমাদের এর মোকাবিলা করতে হবে। আমরা এই আশায় থাকবো, এবং আমরা যতই সংকট বলি, যে অন্ধকারময় যুগ, হ্যাঁ, যে জীবনানন্দ যেমন বলেছেন সবচেয়ে অন্ধ যারা তারাই বেশি চোখে দেখে, এটা ঘটছে। হ্যাঁ, এবং যে গভীর অসুখ পৃথিবীর, সেটাও কিন্তু গভীর অসুখ। তার মধ্যে রবীন্দ্রনাথ আবার বলেছেন যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হ্যাঁ, আমরা বাঁচব, আমরা কিন্তু এত সংকটের মোকাবিলা করেও আমরা সুন্দরভাবে এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দরতম করব, আমাদের ফুলগুলোকে আমরা ফুল হয়ে ফোটাবো। আমরা এইভাবে আমরা সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে চাই, এবং পৃথিবীকে সুন্দর করে রবীন্দ্রনাথের কথায় আমরা মানবের মাঝে বাঁচিতে চাই, এবং আশা করি বাঁচব। এই আপনাদের কাছে কিছু কথা রেখে আজকে শেষ করছি। ভালো থাকবেন। আমি সৈয়দ মুশাররফ আজম, শিক্ষাঙ্গনের বিভাগীয় সম্পাদক। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আলাপচারিতায়। এরপরে আবারও আমরা সুযোগ হলে কিছু কথা আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন।